পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র, অভিযোগ খালেদা জিয়ার। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দেয়া ভিডিও বার্তায় খুব শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশাবাদ। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। সবাই নয়, একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা। We are working hard to fulfill the dreams and aspirations of our people and prepare for a free, fair and credible election. 1 লাখ জনশক্তি রপ্তানির লক্ষ্যে জাপানের সাথে সমঝোতা। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের এক হাত নিলেন আপিল বিভাগ। দ্রুত শপথ না হলে জোরদার আন্দোলনের হুমকি এই বিএনপি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত, অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ, জোয়ার জলোচ্ছ্বাস প্লাবিত উপকূল। আমরা দুর্ভোগের একেবারে চরম পর্যায়ে, এর মানে কোনো সীমা অতিক্রম করে গেছে। ভয়ভীতির মধ্যে আছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। লঞ্চ ছাড়তেছে না, তারা বলতেছে এই আবহাওয়া কোনোভাবেই যাবে না। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে নানা কার্যক্রম, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম, বললেন সেনাপ্রধান। বুধবারের সংঘর্ষের পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যাননি চিকিৎসক, নার্স সহ কর্মচারীরা। সেবা শুশ্রূষা না পাওয়ার অভিযোগ আহত জুলাই যোদ্ধাদের। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। বিসিবি সভাপতির বিরুদ্ধে 8 পরিচালকের অনাস্থা, পদত্যাগ না করার ঘোষণা ফারুক আহমেদের। পদত্যাগ করার সম্ভাবনা আমি চিন্তা করছি এখনো, বাট সম্ভাবনা কম। আই এম ইলেক্টেড বাই দ্য ডিরেক্টরস। বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিকে আগামী 5 বছরে জাপানে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ সহ ঢাকা ও টোকিওর মাঝে 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হল 30তম নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়ার সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তিনি নিক্কেই সম্মেলনের 20 বছর আগের স্মৃতিচারণ করেন। বলেন, এশিয়া প্রাইজে ভূষিত করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। পরে বাংলাদেশে হওয়া জুলাই আগস্ট অভ্যুত্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান। জানান, চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই ক্ষমতা আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। and hosting more than 1 million Rohingyas fleeing persecution in their homeland in Myanmar, purely on humanitarian grounds. ফিউচার অব এশিয়ার সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। তবে নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরেই গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Between end of this year in December or maximum of June is the election. There are opinions that some have said, let's get it out, get the election done, and then over to the politicians. So that's one view, that's why the politicians
looking for. Not all political parties, just one particular. So that's about what's happening. এদিকে জাপান সফরের তৃতীয় দিনে অন্তর্বর্তী সরকার প্রধান অংশ নেন বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক এক সেমিনারে। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. এই সেমিনারে আগামী 5 বছরে জাপানে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ। ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে একহাত নিলেন আপিল বিভাগ। স্মরণ করিয়ে দিলেন নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার কথা। পরে ইশরাকের শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে শপথের বিষয়টি নির্বাচন কমিশনকে দেখতে বলেন সর্বোচ্চ আদালত। ইশরাকের আইনজীবীরা বলছেন, যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে সিদ্ধান্ত জানিয়েছে, সরকার শপথ পড়াতে বাধ্য। অপরদিকে রিটকারীর আইনজীবী বলেন, এরপরও নির্বাচন কমিশন আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেবেন তারা। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। 27 এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। তবে ইশরাককে মেয়র ঘোষণা থেকে শুরু করে হাইকোর্টে রিট, কোনো আইনি প্রক্রিয়ায় নিজেদের যুক্ত করেনি নির্বাচন কমিশন। শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে অবস্থান জানতে চান আপিল বিভাগ। এ সময় ইসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। শপথ ইস্যুতে সংস্থাটির ভূমিকা উদ্বেগজনক বলেন আপিল বিভাগ। এ সময় স্বাধীনভাবে সাংবিধানিক ক্ষমতার প্রমাণ দিতে বলেন কমিশনকে। ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যেই ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? পরে শপথের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার আদেশ দিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। ইলেকশন কমিশন যেদিন গেজেট করলো 27 তারিখে, 28 তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গেজেটের 15টা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুরু দিয়েছেন, এটা এইভাবে ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন। যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাই সরকার শপথ পড়াতে বাধ্য বলে জানান ইশরাকের আইনজীবী। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। রিটকারীর আইনজীবী বলছেন, যদি ইলেকশন কমিশন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করে, তাহলে আবারও যাবেন আইনি পদক্ষেপে। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর বৃহস্পতিবার বিকেলেই বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 3 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সিইসি জানান, আপিল বিভাগের কোনো রায়ের কপি এখনো তাদের হাতে আসেনি। আদালতের রায়ের কপি হাতে আসার পর পর্যালোচনা করে ইশরাক হোসেন শপথ ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইসি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে। দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইশরাকের কর্মী সমর্থকরা। কয়েকদিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলন
বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান তাদের কর্মসূচি। দুপুরের পর ইশরাক হোসেন উপস্থিত হয়ে বলেন, আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার। তিনি আরো বলেন, আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছে সরকারের সকল পর্যায়ে যারা এটার মধ্যে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামী থেকে ঢাকা নগরবাসীকে সামনে। খুব শিগগিরই দেশে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের বিষয়ে কম বেশি সব দলের ঐকমত্য থাকায় ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। এতে সরকারের জয় বা পরাজয়ের কোনো বিষয় জড়িত নয়। জিয়াউর রহমান ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা জানান বিএনপির দুই শীর্ষ নেতা। কারাগারে যাওয়ার আগে সবশেষ ২০১৭ সালে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে সশরীরে যোগ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ৮ বছরের মাথায় আবারও সেই আলোচনা সভায় তিনি, তবে এবার সশরীরে নয়, দিয়েছেন ভিডিও বার্তা। চিকিৎসা শেষে দেশে ফিরে যা খালেদা জিয়ার প্রথম কোনো রাজনৈতিক অনুষ্ঠান। বরাবরই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় খালেদা জিয়া উপস্থিত থাকলেও বক্তব্য দেওয়ার রেওয়াজ নেই। তবে দেশের ক্লান্তি লগ্নে এবার সেই ঐতিহ্য ভাঙলেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে ভিডিও বার্তায় আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর দিলেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। বিএনপি আয়োজিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিনিয়র রাজনৈতিক সহকর্মীদের কণ্ঠে দেশের জন্য তার পিতার অসামান্য অবদান আর বীরত্বের কথা শুনে আবেগ আপ্লুত হন তিনি। বর্তমান রাজনীতিতেও শহীদ জিয়া খুব সম্ভব সমানভাবেই প্রাসঙ্গিক। শহীদ জিয়া তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন, বেঁচে থাকবেন গণতান্ত্রিকামী এই বাংলাদেশের মানুষের হৃদয়। তিনি জনগণের হৃদয়ে ভাস্কর হয়ে আছেন অর্জনে, গর্জনে নয়। তারেক রহমান কথা বলেন সংস্কার, নির্বাচন ইস্যু নিয়েও। বলেন, বৈরী সময় দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা থাকলেও জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে। আবারও নিজেদের ঐক্যবদ্ধ করে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে কথাই স্পষ্ট করে বলেছেন। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শস্যের ভেতর ভূত রেখে সংস্কার হবে না, দাবি জানান উপদেষ্টা পরিষদ সংস্কারের। এখন মেধাভিত্তিক রাজনীতি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, বইছে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলের কয়েক জেলার নিম্নাঞ্চল তলিয়েছে। বন্ধ রয়েছে লঞ্চ ও ছোট নৌযান। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোয় 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে, যার প্রভাবে উত্তাল সাগর। দেশের বিভিন্ন স্থানে নেমেছে প্রবল বেগে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। উপকূলীয় জেলা বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়েছে নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে স্থানীয়রা। গবাদি পশুসহ মালপত্র নিয়ে অন্যত্র সরে যাচ্ছেন তারা। নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ, ঢালচর সহ বিভিন্ন চরে তলিয়েছে সড়ক। পানি ঢুকেছে বাড়িঘরেও। এতে চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ। বরগুনা একটা কাজের জন্য আসছিলাম, পাথরঘাটা যাব, পানির জন্য পার হইতে পারতেছি না। আমরা দুর্ভোগের একেবারে চরম পর্যায়ে, এর কোনো সীমা অতিক্রম করে গেছে। মেঘনা নদীর পাশে আমরা সবসময় আতঙ্কিত থাকি, যে কোনো বৃষ্টি তুফান আসলে আমরা ভয়ভীতির মধ্যে আছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে বন্ধ হয়ে যায় সারা দেশের নৌ যোগাযোগ। এছাড়া পাটুরিয়া, দৌলতদিয়া এবং ভোলা ও বরিশালের বিভিন্ন রুটেও বন্ধ করে দেওয়া হয় লঞ্চ ও ছোট নৌযান। ট্রলার এগুলা সীমিত এখন চলাফেরা করতেছে না, বন্ধ আছে। লঞ্চ ছাড়তেছে না, তারা বলতেছে এই আবহাওয়া কোনোভাবেই যাবে না। ফেনীতে টানা বর্ষণে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্থানীয় যে এনজিও গুলো আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, রেড ক্রিসেন্ট আছেন, তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন, তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো। এদিকে রাজধানীতেও সকাল থেকেই নামে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। রোববার থেকে কমে আসবে বৃষ্টিপাত। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টার মধ্যে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামেও। সাগরের জোয়ার আসার পর প্লাবিত হয় বন্দরনগরীর বেশিরভাগ নিচু এলাকা। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়ে যায় কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। সাগর উত্তাল থাকায় টেকনাফ, সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। এদিকে ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। ঢাকা এবং চট্টগ্রামে যাব আমার সহকর্মীদের কাছে। শুরুতেই যেতে চাই কারওয়ান বাজারে, আমার সহকর্মী রয়েছেন রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজ সারাদিনই তো বৃষ্টি হচ্ছে, বিভিন্ন স্থানে জলাশয়ে জল জমার একটি কথা আমরা জানতে পেরেছি। সেই প্রভাব আপনি দেখতে পাচ্ছেন এবং মানুষের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সেই ব্যাপারে জানাবেন। ইসরাত, সকাল থেকেই যে মুষলধারে বৃষ্টি, দিনব্যাপী যে ভারী বর্ষণ, তার কারণে কিন্তু রাজধানীর নানা সড়ক জুড়ে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যে কারওয়ান বাজারে আছে সেখানে আসলে রাস্তার পরিস্থিতিগুলো একটু যদি বলতে চাই, যে এই সকাল থেকে এই ভারী বৃষ্টির কারণে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। সেই সাথে ট্রাফিক পুলিশের নানা বেগ পোহাতে হচ্ছে এই যানজট নিরসনে। সেই সাথে এই কারওয়ান বাজারের মূল সড়কেও যদি এখন পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও কিন্তু রাস্তার আশেপাশে যেসব সড়কগুলো রয়েছে, বিভিন্ন সড়ক জুড়ে কিন্তু আমরা দেখেছি প্রচণ্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। সেই সাথে এখনের যে পরিস্থিতি দেখাতে চাই, এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এলাকায়। পাশাপাশি যেমনটি আমরা জানি যে রাজধানী জুড়েই সকাল থেকে যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু সারা দিনব্যাপী রাস্তাগুলোতে প্রচণ্ড যানজট ছিল। সেই সাথে যানজটের পাশাপাশি অফিস থেকে যারা আসলে বাড়ির মুখী যেসব
যাত্রীরা ছিলেন বা অফিসের যেসব কর্মীরা ছিলেন তারা কিন্তু একরকম চরম ভোগান্তিতে পড়েছেন। সেই ভোগান্তি পেরিয়েই কিন্তু তারা বাড়ির পথ পৌঁছেছেন এবং যার কারণে কিন্তু প্রতিটি সড়কে আমরা দেখেছি যে রাস্তার প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু এই বৃষ্টির কারণে একটি যে যানজট সেটি কিন্তু যেমন ছিল, সেই সাথে প্রতিটি রাস্তায় আমরা দেখেছি পানি হাঁটু পর্যন্ত পানি জমার কারণে কিন্তু বিভিন্ন সড়কে গাড়ি নষ্ট হয়েছিল, যার কারণে যানজট আরও তীব্র হয়েছে। সেই সাথে এখন পর্যন্ত যে সকালের থেকে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যতদূর দেখা যাচ্ছে যে এখনও কিন্তু সেই ভারী বর্ষণ অব্যাহত আছে এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছিলেন যে আগামী 2 দিন পর্যন্তও কিন্তু এমন আবহাওয়া থাকবে, যার কারণে কিন্তু আসলে জনদুর্ভোগ। জি রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। ঢাকার খবর জানাচ্ছিলেন, ঢাকা কারণ বাজারের চিত্র দেখছিলাম রেদওয়ানের মাধ্যমে। এবার আমরা চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী শহীদুল সুমন। আবহাওয়া সেখানকার কেমন দেখছেন এবং সেখানে জলাবদ্ধতার কোনো চিত্র কি জানতে পেরেছেন কিনা, এবং সেখানকার মানুষের ভোগান্তির চিত্র তো আপনি দেখতে পাচ্ছেন, সে ব্যাপারে জানাবেন। পরিবেশের মধ্যে কিন্তু তারা এই যে সাগরের যে সৌন্দর্য ঢেউ সেটি কিন্তু আসলে উপভোগ করার জন্য অনেকে এসেছেন। আমরা এর আগে আরো বেশি পর্যটক এখানে ছিলেন, এখন আসলে বাতাসের বেগ যত বাড়ছে অনেক দোকানপাট এখানে ছিল, সেই দোকানপাটগুলো কিন্তু আসলে বাতাসের গতিবেগ বেশি থাকায় তারা আসলে চলে গিয়েছে গুটিয়ে দোকানগুলো। আপনি দেখছেন যে জোয়ারের কারণে কিন্তু পানির যে স্তর সেটি কিন্তু আগের চেয়ে বেশ বেড়েছে। আমরা যখন সন্ধ্যায় এসেছিলাম তখন কিন্তু এত যে পানি ছিল না সাগরে, এখন কিন্তু আসলে সময় বাড়ার সাথে সাথে সেই বিষয়টি কিন্তু আসলে পানির যেমন স্তর বাড়ছে তেমনি বাতাসের গতি বাড়বে। আমরা একটু একজন পর্যটকের সাথে কথা বলতেছি। আপনারা এসেছেন, সাগরের কি অবস্থা দেখছেন? এই মুহূর্তে সাগর উত্তাল, প্রচুর পরিমাণে বাতাস বইতেছে, যার পরিপ্রেক্ষিতে সাগরের ঢেউ অনেক বেড়ে গেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকে বৃহস্পতিবার অনেক বেড়ে গেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে বৃহস্পতিবার আবহাওয়া নেওয়ার জন্য। বুঝতে পেরেছি, আসলে শুনছিলেন যে সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে সাগরের যে সৌন্দর্য সেটি আসলে বই যে আবহাওয়ার পরও কিন্তু তারা এসেছেন এবং তারা কিছু ঘুরছেন, অনেকে পরিবার নিয়ে এসেছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি বাতাসের গতিবেগ কিন্তু সন্ধ্যার পর থেকে। বন্দরনগরীর খবর জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল সুমন, ধন্যবাদ আপনাকে সুমন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তারা একথা বলেন। এই দিবসে রাজধানীতে বের করা হয় র্যালি। শান্তিরক্ষী দিবস উপলক্ষে তেজগাঁও বিমানবন্দরে পিসকিপার্স রান নামে র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সময়ে শান্তি মিশনে অংশ নেয়া বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় অংশ নেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেন, মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন। বাংলাদেশ reiterates our solid commitment to global peace by persistently responding to the call of the United Nations. Our spirit is derived from the directives of the Constitution and the lessons from the immense sacrifice endured during our war of liberation. We shall continue to stand for global peace in future days. অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরও আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের
কার্যক্রমে অংশগ্রহণ করে সে লোককে আমি আগেই বলেছি, আমাদের যে কোনো সরকার, শুধু এই ট্রানজিশন গভর্নমেন্ট যে কোনো সরকার আগেও সহায়তা করেছে, এখন আমরা উঠছি, ভবিষ্যতে অব্যাহত থাকবে। এরপর বিভিন্ন দেশে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সাথে ভার্চুয়ালি মত বিনিময় করেন অর্থ উপদেষ্টা। আহত 2 সদস্যকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে। The injured peacekeepers are from Bangladesh Army. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে জাতীয় পার্টি ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে কয়েকটি মোটরসাইকেলেও। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নগরীর সেনপাড়ার বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাত 9টার দিকে সেখানে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় দেখা দেয় উত্তেজনার। জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় কয়েকটি মোটরসাইকেলে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তৈরি হয়েছে হযবরল অবস্থা। নেই কোনো চিকিৎসক, নার্স কিংবা পরিচ্ছন্নতা কর্মী। হাসপাতালে আছেন শুধু জুলাই যোদ্ধারা। তাদেরও দেয়া হচ্ছে না কোনো ধরনের সেবা কিংবা খাবার। বুধবার দিনভর হাসপাতালের বাইরে মারমুখী ভঙ্গিতে থাকলেও বৃহস্পতিবার সকালে আহত জুলাই যোদ্ধাদের দাবি, হাসপাতালের কর্মীরাই তাদের উপর হামলা করেছে। চিকিৎসকদের লাঞ্ছিত করা, হাসপাতালে পরিবেশ নষ্ট সহ বিভিন্ন অভিযোগে 27 মে বিকেল থেকে কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক ও কর্মকর্তারা। বুধবার সকালে নানা ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় জুলাই আন্দোলনে আহত এবং হাসপাতালের কর্মচারীরা। মারমুখী অবস্থানে দেখা যায় তাদেরকে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার সকাল থেকেই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভুতুড়ে পরিস্থিতি। আউটডোর এবং ইনডোরে সকল কার্যক্রম ছিল বন্ধ। বন্ধ ছিল প্রায় সকল ওয়ার্ড, কেবিন, ফার্মেসি কিংবা ক্যান্টিন। এমনকি কোনো পরিচ্ছন্নতা কর্মীরও দেখা মেলেনি। হাসপাতালে অন্য কোনো রোগী না থাকলেও চতুর্থ তলার বিভিন্ন ওয়ার্ডে পাওয়া যায় জুলাই আন্দোলনে আঘাত পাওয়া আহতদের। সিসি ক্যামেরা খুলে নিয়ে তাদের উপর হামলা করা হয় এমন অভিযোগ তাদের। তবে নিজেরা হামলা করেছিলেন কিনা সে প্রশ্নের কোনো উত্তর দেননি তারা। ভিতরে ঢুকে আমাদের উড়াদোড়া মায়ের শুরু করছে, আন্দাকান্দা মায়ের। আমরা যে এমনি অসুস্থ, আমরা যে আহত, আমরা এই জায়গায় ভর্তি পেশেন্ট, অসুস্থ বলেই তো ভর্তি, আর আমাদের এই অসুস্থতা ওরাও দেখেনি। প্রাইভেটে শোয়া অবস্থায় আমাদেরকে হসপিটালের স্টাফরা এসে আঘাত করে। গেঞ্জামের পরে লিফট বন্ধ করে দিছে, এরপরে হচ্ছে পানি বন্ধ করে দিছে, এরপরে হচ্ছে ঔষধ, নার্সটা সবাই চলে গেছে। সকাল থেকে কোনো নার্সও আসে নাই, কেউ দেখতে আসে নাই। হাসপাতাল থেকে সরাতে ফিল্টার পানির সরবরাহও বন্ধ করা হয়েছে বলে জানান আহতরা। আমার ঘুষ হয়েছে, কি হয়েছে, এগোদের লাঠি ছিল না ওই সময়, আমারও প্রথম মারছে। আরও কয়েকজন ডাক্তার আছে, ওনাদের নেতৃত্বে ওনাদের যে পুরো আউটসোর্সিংয়ের যে টিম আর হচ্ছে স্টাফ, তারা সকলেই আমাদের এই 4 তলার ওয়ার্ডে ঢুকে চলে আসে, লাঠি সোটা নিয়ে চলে আসে। প্রায় 36 ঘন্টা ধরে হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ থাকলেও এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুই করছে না বলে জানান জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। গত দিনের পর থেকে বিকাল 4টার পর থেকে এখন পর্যন্ত গভর্নমেন্টের কেউ অথবা হসপিটাল কর্তৃপক্ষের কেউ ওদের কোনো সেবা দেয়নি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গতদিন দুপুরবেলা বিকালবেলায় ওদের খাওয়ার একটা ব্যবস্থা করে, আর আজকে সকালবেলা একটা খাওয়ার ব্যবস্থা করছিল। ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে, আর প্রয়োজনীয় যে সুযোগ সুবিধার প্রয়োজন, যেটা জানার প্রয়োজন হচ্ছে ওটা জানার চেষ্টা করছি আমরা। গভর্নমেন্ট থেকে কেউ এখানে আসছে না, ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে না। এমন পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য পুরো হাসপাতালে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। 2 জুন রায় দেবেন উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের পুরো রায় বহাল চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এর আগে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে মামলাটি নিষ্পত্তির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর দুজনের মৃত্যুদণ্ড অনুমোদনের চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সীমান্তে যে কোনো ধরনের পুশিনের ঘটনা দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করে দলটি। এ সময় সার্জিস বলেন, ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয়। যতদিন শেখ হাসিনাকে ফেরত না দেবে ততদিন ভারতের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক স্বাভাবিক হবে না। সীমান্তে নিরাপত্তা ইস্যুতে সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের আমলে বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল, তবে বিজিবির সক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো বাহিনীর সাথে টেক্কা দেওয়ার। পৃথিবীর কোন দেশের দাসত্ব করার বাংলাদেশ না। প্রয়োজনে আরো জীবন দিব, রক্ত দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে বিক্রিতে আর প্রশ্নই আসে না। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। আসন্ন ঈদ এবং রাষ্ট্রীয় বাজেটের কারণে সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলে প্রতিদিন 1 ঘণ্টা কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে দাবি আদায় আগামী রবি ও সোমবার সরকারের 5 উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। একই দিন সারা দেশের সব সরকারি কার্যালয়ের দপ্তর প্রধান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। সকালে 1 ঘণ্টা কর্মবিরতি পালনের পর এই কর্মসূচি ঘোষণা করেন নেতারা। এর আগে সকাল 10টা থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর থেকে বের হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হন কর্মচারীরা। বৈরী আবহাওয়ার কারণে যারা আসতে পারেননি তারা স্ব দপ্তরে কর্মবিরতি পালন করেন। সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন বিসিবির 8 পরিচালক। স্বাক্ষর করেননি আকরাম খান। পদত্যাগ না করার ঘোষণা ফারুক আহমেদের। স্থগিত করা হয়েছে শনিবারের বোর্ড সভা। ফারুক আহমেদের উপর অনাস্থা জানিয়ে এনএসসিকে চিঠি দিয়েছেন আকরাম খান বাদে বিসিবির 8 পরিচালক। কিন্তু মজার ব্যাপার, যেদিন এই চিঠি দেয়া হয়েছে 1 নম্বর সিগনেটরি নাজমুল আবেদিন ফাহিম সেই 28 মে ছিলেন পাকিস্তানে। প্রশ্ন ওঠে, পাকিস্তানে থেকে কিভাবে ফিজিক্যালি স্বাক্ষর করলেন ক্রিকেট অফস চেয়ারম্যান? আস্থা অনাস্থার এই খেলায় স্থগিত করা হয়েছে বিসিবির শনিবারের বোর্ড সভা। তবে যাকে নিয়ে এত কিছু, সেই ফারুক আহমেদ এখনও নিজ অবস্থানে অটল। তাই প্রশ্ন, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করতে পদত্যাগ কি করবেন ফারুক? পদত্যাগ করার সম্ভাবনা, মানে আমি চিন্তা করছি এখনো, বাট সম্ভাবনা কম। আমি ইলেক্টেড বাই দ্য ডিরেক্টরস, তাই না? So I'm an elected post. I was selected by the NSC, but board president হয়েছে আমি ইলেকশনের মাধ্যমে, among the যেটা নর্মাল প্রসিজিওর হয়। তারা বিকল্প চিন্তা করছে আর কি। সো বিকল্প চিন্তা তারা করছে, কিন্তু আমি তো চিন্তা করি যে আমি কনস্টিটিউশন এগুলো করে আমার ইন্টারিম টার্মটা তো আমার কমপ্লিট করা দরকার আমি মনে করি। আমি পরবর্তী ইলেকশন করলাম কি করলাম দ্যাট ইজ পরের ব্যাপার। যদিও আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়া নিয়ে আছে শঙ্কা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি বা পরিচালক হতে হলে বিসিবির কাউন্সিলর হতে হবে। সেই অনুযায়ী সাবেক অধিনায়ক কোটায় কাউন্সিলর ছিলেন ফারুক আহমেদ, আর এনএসসি কোটায় হয়েছেন পরিচালক। বিকেএসপির কাউন্সিলর নাজমুল আবেদিন ফাহিমেরও একই গল্প। এখন পর্যন্ত বুলবুল কোনো কোটাই কাউন্সিলর নন, তাই তাকে কাউন্সিলর বানাতে হলে এনএসসির 5 কাউন্সিলরের কাউকে পদত্যাগ করতে হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।